সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তবে প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, ক্লাসটা কোনো রকম এডিট করা ছাড়াই অনলাইনে আপলোড করা হয়েছে, বিধায় সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো হওয়ার কথা নয়। কিছুটা বেটার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য আমরা হেডফোন ইউজ করতে পারি। তো সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। ক্লাস উপস্থাপনা করছি বরাবরের মতোই আমি, মোহাম্মদ সেলিম উদ্দিন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আমরা গতদিন শুরু করেছিলাম লেআউট। লেআউটের সংজ্ঞাটা আশা করি তোমাদের সবার মনে আছে। আজকে আমরা সেই লেআউটের প্রকারভেদ পড়ব। লেআউট বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে ফ্যাক্টরি বা কারখানা বিন্যাস, আর একটা হচ্ছে সেবা বিন্যাস। অর্থাৎ ফ্যাক্টরি বা কারখানাতে কোন পদ্ধতিতে পণ্য বা উপকরণগুলোকে সাজানো হয় সেটা হচ্ছে ফ্যাক্টরি বিন্যাস, আর সেবাধর্মী প্রতিষ্ঠানে যে সকল জিনিসপত্র থাকে সেগুলা যেভাবে সাজানো হয় সেটা হচ্ছে সেবা বিন্যাস। সো আমরা যেটা দেখলাম, বিন্যাস দুই প্রকার, একটা হচ্ছে ফ্যাক্টরি বিন্যাস আর একটা হচ্ছে সেবা বিন্যাস। তো আজকে আমরা ফ্যাক্টরি বা কারখানা বিন্যাস নিয়ে পড়াশোনা করব। তো প্রথমে আমরা গতদিনে পড়া বিন্যাসের সংজ্ঞাটাকে সামনে নিয়ে আসছি, কারণ এই সংজ্ঞা থেকেই আমরা ফ্যাক্টরি বিন্যাসের সংজ্ঞায় চলে যাব। তো সাধারণ সংজ্ঞা, বিন্যাস বা লেআউটের সাধারণ সংজ্ঞাটা ছিল এরকম যে একটি প্রতিষ্ঠানে বিদ্যমান যন্ত্রপাতি, কর্মী, সুযোগ সুবিধা, বিভাগসমূহ ইত্যাদিকে সুশৃঙ্খলভাবে সাজানোকে বিন্যাস বলে। এখানে একটা বিষয় দেখো, খেয়াল করো, এই যে হলুদ অংশ যেটা আছে, একটি প্রতিষ্ঠান, এখানে কোন ধরনের প্রতিষ্ঠান সেটা বলা নাই, সব প্রতিষ্ঠানকে মিন করা হয়েছে। সো যখন ঢালাও ভাবে এরকম বলা থাকবে তখন এই বিন্যাসটাকে আমরা, এই সংজ্ঞাটাকে আমরা সাধারণ বিন্যাসের সংজ্ঞা হিসাবে ধরে নিতে পারি। বাট যখন আমি এই যে এই একটি প্রতিষ্ঠানের কথা বলছি, এই প্রতিষ্ঠানটাকে একটি প্রতিষ্ঠান না, এখানে তো স্পেসিফিক করা নাই যে আসলে কোন ধরনের প্রতিষ্ঠান। বাট যখন এটাকে আমি স্পেসিফিক করে দিব যে এটা একটা কারখানা, তখন বিষয়টা কিরকম হয়ে যাবে আমি একটু পড়ি। একটি কারখানায় বিদ্যমান যন্ত্রপাতি, কর্মী, সুযোগ সুবিধা, বিভাগসমূহ ইত্যাদিকে সুশৃঙ্খলভাবে সাজানোকে বিন্যাস বলে। এখানে কিন্তু যেহেতু তুমি প্রতিষ্ঠানটাকে কারখানা বলেছো, তাই বিন্যাসটাকে এখন আর সাধারণ বিন্যাস বলতে পারবে না। এই বিন্যাসটাকে তোমাকে এখন বলতে হবে কারখানা বিন্যাস। সো যেহেতু এটা কারখানা বিন্যাস, তার মানে এখানেও আমরা ফ্যাক্টরি বা কারখানা শব্দটা লাগিয়ে দিলাম। তাহলে দেখো, আমরা গতকালকে সাধারণভাবে বিন্যাসের যে সংজ্ঞাটা পড়েছিলাম সেই সংজ্ঞা থেকেই আমরা ফ্যাক্টরি বা কারখানা বিন্যাসের সংজ্ঞাটাকে ডিজাইন করলাম। আলাদাভাবে এটা মুখস্থ করতে হবে এরকম না। ওই সংজ্ঞাটা তোমার মুখস্থ থাকলে এটাও তুমি বলে দিতে পারবে। সো আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে একটি কারখানায় বিদ্যমান যন্ত্রপাতি, কর্মী, সুযোগ সুবিধা, বিভাগসমূহ ইত্যাদিকে সুশৃঙ্খলভাবে সাজানোকে কারখানা বিন্যাস বলে। এখন আমরা দেখব যে এই ফ্যাক্টরি বা কারখানা বিন্যাসের শ্রেণীবিভাগ। ফ্যাক্টরি বা কারখানা বিন্যাস আবার চার প্রকার, যথা প্রক্রিয়া বিন্যাস, স্থির অবস্থান বিন্যাস, পণ্য বিন্যাস এবং সর্বশেষ হচ্ছে মিশ্র বিন্যাস। তাহলে আমরা কি দেখলাম যে বেসিক্যালি বিন্যাস দুই প্রকার, একটা হচ্ছে ফ্যাক্টরি বা কারখানা বিন্যাস আর একটা হচ্ছে সেবা বিন্যাস। আর এই যে ফ্যাক্টরি বা কারখানা বিন্যাস, এটা আমরা আজকে পড়ার জন্য শুরু করেছিলাম। এই ফ্যাক্টরি বা কারখানা বিন্যাস আবার চার প্রকার, যথা প্রক্রিয়া বিন্যাস, স্থির অবস্থান বিন্যাস, পণ্য বিন্যাস এবং মিশ্র বিন্যাস। আজকে আমরা প্রক্রিয়া বিন্যাস পড়ব। তো প্রক্রিয়া বিন্যাস কাকে বলে সংজ্ঞাটা একটু দেখে নিই। যে বিন্যাস ব্যবস্থায়, খুব মনোযোগ দিতে হবে, এখানে কিন্তু বোঝার বিষয় আছে। যে বিন্যাস ব্যবস্থায় সমজাতীয় কাজের উপর ভিত্তি করে কোনো প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, জনশক্তি ও অন্যান্য উপাদান সমূহকে সাজানো হয় তাকে প্রক্রিয়া বিন্যাস বলে। হলুদ মার্ক করা শব্দটা হচ্ছে প্রক্রিয়া বিন্যাসের মূল কথা। প্রক্রিয়া বিন্যাসে জিনিসপত্রকে সাজানোই হয় সমজাতীয় কাজের উপরে ভিত্তি করে। যেমন তোমরা যদি ইউনিভার্সিটিতে যাও দেখবে যে বাংলা বিভাগ এক জায়গায়, ওখানে সব বাংলার টিচাররা থাকেন এবং বাংলা সাবজেক্ট পড়ানোর জন্য যা যা থাকে ওই বিভাগে থাকে। ওইখানে কিন্তু ইংলিশ বিভাগের তেমন কোনো কিছু থাকে না। আবার যদি তোমরা ফ্যাক্টরির কথাই বলি, ফ্যাক্টরিতে যদি যাও দেখবে যে বিভাগ অনুযায়ী প্রত্যেকটা সেকশন আলাদা। কোনো জায়গায় হয়তো বা অ্যাসেম্বল করছে, কোনো জায়গায় হয়তো বা তৈরি করছে, কোনো জায়গায় হয়তো বা রিপেয়ার করছে, সব বিভাগ কিন্তু আলাদা। সো যখন আমরা সমজাতীয় কাজের উপরে আলাদা আলাদা বিভাগ তৈরি করব এবং জিনিসপত্রগুলোকে সাজাবো, তখন সেটাকে আমরা বলবো প্রক্রিয়া বিন্যাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এখন আমরা প্রক্রিয়া বিন্যাসটাকে আরেকটু ক্লিয়ার ভাবে যদি বুঝতে চাই, তাহলে এখানে একটা ফ্যাক্টরির কিছু ছবি, মানে একটা ফ্যাক্টরির সামগ্রিক ছবি আমি উপস্থাপন করেছি। আরো কিছু ছবি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা ছবিটা খুব পরিষ্কার ভাবে যদি মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে দেখতে পাবে যে এটা একটা মোটামুটি বেকারি ফ্যাক্টরি আমরা বলতে পারি। সো এই বেকারি ফ্যাক্টরির এই জায়গাটা হচ্ছে উপকরণ সংগ্রহ বিভাগ। একটা বেকারি ফ্যাক্টরিতে কি কি উপকরণ লাগতে পারে? লাগতে পারে মনে করো যে আটা ময়দা লাগতে পারে, তেল লাগতে পারে, তারপরে যেহেতু বিদ্যুৎ লাগবে, গ্যাস বিদ্যুৎ এগুলো তো লাগবে, এগুলো হচ্ছে সব উপকরণ। সো এই বিভাগটা, এই বেকারি ফ্যাক্টরির এই বিভাগটা কি করে, এই ফ্যাক্টরিতে যা যা উপকরণ লাগবে সেগুলা সংগ্রহ করে। তারপরের বিভাগটা যেটা আছে সেটা হচ্ছে উপকরণ সংরক্ষণ ও বন্টন করে। অর্থাৎ যে উপকরণ সংগ্রহ করা হলো এই উপকরণগুলা সংশ্লিষ্ট যেই বিভাগে দরকার সেই বিভাগে পাঠানোর আগ পর্যন্ত সংরক্ষণ করে এবং চাহিদা মতো ওই বিভাগগুলোতে ডিস্ট্রিবিউট করে দেয়। অর্থাৎ এটাকে আমরা উপকরণ সংগ্রহ, সংরক্ষণ ও বন্টন বিভাগ বলতে পারি। তারপরে আসো, দেখো বিস্কুট বিভাগ। এই বিভাগটা শুধু বিস্কুট বানায়, এর আর কোনো জিনিস বানানোর না। এ পাউরুটি বানায় না, চানাচুর বানায় না, কেক বানায় না। ওর কাজ হচ্ছে বিস্কুট বানানো, এবং বিস্কুট বানাতে যা যা লাগে ওই বিভাগে সাজায় সাজায় রাখা হয়েছে। তারপরে পাউরুটি বিভাগ, উপকরণ চলে আসলো পাউরুটি বিভাগে, ময়দা টয়দা যা লাগে আসলো, পাউরুটি বিভাগ শুধুমাত্র পাউরুটি বানাতে শুরু করে দিল, ওর আর কোনো কিছু বানানোর কাজ নাই। একইভাবে চানাচুর বিভাগ কি করলো, উপকরণ বন্টন বিভাগ থেকে সে চানাচুর বানানোর উপকরণগুলো সংগ্রহ করলো এবং চানাচুর বানাইতে যা যা লাগে সবগুলো ওই জায়গায় সাজিয়ে সে চানাচুর বানানো শুরু করে দিল। তারপরে হচ্ছে কেক বিভাগ। সিমিলারলি প্রত্যেকটা বিভাগ যেভাবে আলাদা আলাদা কাজ করছে, কেক বিভাগ সেভাবে কেক বানাচ্ছে। তারপরে এইদিকে যদি আমরা আসি, তাহলে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এই যে বিস্কুট বানানো হলো, পাউরুটি বানানো হলো, চানাচুর বানানো হলো, কেক বানানো হলো, এইগুলার মান ঠিক আছে কিনা, বাজারে দেওয়ার মতো হয়েছে কিনা, বা কাস্টমারের কমপ্লেন আসবে কিনা, বিএসটিআই এর কমপ্লেন আসবে কিনা, মানটা ঠিক আছে কিনা, সেটা মান নিয়ন্ত্রণ বিভাগে এসে চেক করে। তো মান নিয়ন্ত্রণ বিভাগে চেক করার পরে যদি মান ভালো হয়, তাহলে সেটা প্যাকেজিং বিভাগে চলে যায়। প্যাকেজিং বিভাগ কি করে, এই প্রোডাক্ট গুলো প্যাকেজিং করে। ওরা আর কোনো কাজ নাই, সে কিন্তু চানাচুর বিস্কুট কোনো কিছুই বানায় না, সে বানানো আইটেম গুলাকে প্যাকেজিং করে। প্যাকেজিং বিভাগে যখন প্যাকেজিং হয়ে যায়, সে তখন পাঠিয়ে দেয় বিক্রয় বিভাগে। বিক্রয় বিভাগ কি করে, এই যে বানানো পণ্যগুলা, প্যাকেজিং করা পণ্যগুলাকে বিক্রয়ের জন্য যা যা করতে হয় সেখান থেকে সে সেই ব্যবস্থা গ্রহণ করে। সো আমরা এই ফ্যাক্টরিটাকে যদি আবার ভালো করে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা কাজের ধরন অনুযায়ী যন্ত্রপাতিগুলোকে সাজানো। যেখানে যেই কাজ সেখানে সেই যন্ত্রপাতি, এক জায়গার যন্ত্রপাতি কিন্তু আরেক জায়গায় সাজানো নাই। সো যখন সমজাতীয় কাজের উপরে ভিত্তি করে বিভাগ তৈরি করে লেআউট করা হয়, তখন সেইটাকে আমরা বলবো প্রক্রিয়া বিভাগ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব প্রক্রিয়া বিন্যাসের বৈশিষ্ট্য অথবা প্রক্রিয়া বিন্যাস চেনার উপায়। খুবই ইম্পর্টেন্ট, এতক্ষণ পর্যন্ত যা বলেছি সবচাইতে গুরুত্ব দিতে হবে এই জায়গায়, কারণ উদ্দীপকে কিছু উদ্দীপনা দিয়ে তোমাকে বলা হবে যে এই উদ্দীপকে কোন বিন্যাসের কথা বলা হয়েছে, তোমাকে চিনে ফেলতে হবে। তো চিনতে গেলে চেনার উপায়গুলো তোমাকে জানতে হবে, যেগুলো এখন আমরা শিখব। প্রথমে যেটা আসছে যে সমজাতীয় কাজের উপরে ভিত্তি করে প্রক্রিয়া বিন্যাস করা হয়। যখনই উদ্দীপকে দেখবে যে বিন্যাসগুলা করা হয়েছে সমজাতীয় কাজের উপরে ভিত্তি করে, তখন চোখ বন্ধ করে তুমি বলে দিবে যে এই জায়গায় প্রক্রিয়া বিন্যাস করা হয়েছে। তারপরে আমরা বলতে পারি যে সমজাতীয় কাজগুলোর উপর ভিত্তি করে আলাদা আলাদা বিভাগ গড়ে ওঠে। সো যখন আমরা দেখবো যে উদ্দীপকে আলাদা আলাদা বিভাগের কথা বলা হয়েছে, আমরা চোখ বন্ধ করে বলে দিব যে এটা হচ্ছে প্রক্রিয়া বিন্যাস। আরো একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে প্রক্রিয়া বিন্যাস ব্যবস্থায় প্রত্যেকটি বিভাগের মধ্যে আন্তঃসম্পর্ক বিদ্যমান থাকে। যেমন আমরা ওই বেকারিতে যদি ফেরত যাই, তাহলে দেখতে পাবো যে উপকরণ সংগ্রহ বিভাগের সাথে চানাচুর বিভাগের আন্তঃসম্পর্ক আছে, চানাচুর বিভাগের সাথে মান নিয়ন্ত্রণ বিভাগের আন্তঃসম্পর্ক আছে, মান নিয়ন্ত্রণ বিভাগের সাথে প্যাকেজিং বিভাগের সম্পর্ক আছে, প্যাকেজিং বিভাগের সাথে বিক্রয় বিভাগের সম্পর্ক আছে। অর্থাৎ প্রত্যেকটা বিভাগ কিন্তু একটার সাথে আরেকটা লিঙ্কেজ থাকবে। এইটা হচ্ছে প্রক্রিয়া বিন্যাসের আরেকটা বৈশিষ্ট্য। সো আশা করি যদি উদ্দীপকে প্রক্রিয়া বিন্যাস সম্পর্কে আসে তোমরা ধরে ফেলতে পারবে। এখন আমরা নিজেকে যাচাই করব। সো আমরা সবাই এটা পড়ি। এটা 2019 সালে আসছিল রাজশাহী বোর্ডে। জনাব বাশার সাভারের কাঠগড়া নামক স্থানে একটি গার্মেন্টস শিল্প স্থাপন করেন। কারখানার চতুর্থ তলায় কাপড় কাটা হয়, দ্বিতীয় ও তৃতীয় তলায় কাপড় সেলাই এবং নিচ তলায় ওয়াশিং ও প্যাকেটজাত করা হয়। কারখানার সিঁড়ি খুবই প্রশস্ত হওয়ায় শ্রমিকরা সহজে ওঠানামা করতে পারে।
তাছাড়া লিফটেরও ব্যবস্থা আছে। শ্রমিকরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে এবং সময় সাশ্রয়ী হয় তা বিবেচনা করে পাশের খালি জায়গায় একটি খুচরা দোকান স্থাপন করেন। শ্রমিকরা এখান থেকে সহজেই তাদের পছন্দ মতো চাল, ডাল, তেল, লবণ প্রভৃতি ন্যায্য মূল্যে পেয়ে থাকেন। খুবই দেখো একটু চিন্তা করো যে কত সুন্দর একটা বিন্যাস করা হয়েছে। সো আমরা প্রথমে গ নম্বরে চলে যাচ্ছি। উদ্দীপকে কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে? বলো। যেটা করা হয়েছে, চতুর্থ তলায় কাপড় কাটা হয়, ওখানে শুধু কাপড়ই কাটা হয়। দ্বিতীয় তৃতীয় তলায় কাপড় সেলাই করা হয়, ওখানে দ্বিতীয় এবং তৃতীয় তলায় শুধু কাপড়ই সেলাই করা হয়। নিচ তলায় করা হয় ওয়াশিং এবং প্যাকেটজাত করা হয়। সো আমরা একটু খেয়াল করলে বুঝতে পারছি যে সমজাতীয় কাজের উপরে জায়গাগুলোকে ভাগ ভাগ করে নেওয়া হয়েছে। সো আমরা সহজেই বলতে পারি যে এখানে প্রক্রিয়া বিন্যাস করা হয়েছে। আচ্ছা, ঘ নম্বরে যদি যাই, সম্প্রতি জনাব বাশারের ব্যবহৃত বিন্যাসের নাম উল্লেখপূর্বক এ ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। আচ্ছা, জনাব বাশার কি করেছেন? বাশার তো প্রক্রিয়া বিন্যাসই করেছেন। যাই হোক, গ নম্বরটা হচ্ছে আমাদের জন্য মূল প্রশ্ন, এটা আমরা দেখলাম। এখন আমরা আরেকটা প্রশ্ন দেখব। মিস্টার বারী ঢাকার মিরপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে তিনি উপকরণাদি কাজ বা বৈশিষ্ট্য অনুযায়ী সেগুলোকে সজ্জিত করেন। পাশাপাশি তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দেন কর্মীদের আগমন ও প্রস্থানের জন্য পর্যাপ্ত সিঁড়ি ও বিকল্প জায়গা। আচ্ছা, পরেরটুকু না যায় আমাদের মেইন ফোকাস থাকবে গ নাম্বার। উদ্দীপকে উল্লিখিত গার্মেন্টস ফ্যাক্টরির বিন্যাসের ক্ষেত্রে কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে বলো তো? গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছেন, তিনি উপকরণাদি কাজ বা বৈশিষ্ট্য অনুযায়ী সেগুলোকে সজ্জিত করেন। তো আমরা সংজ্ঞাতেই পড়েছি যে সমজাতীয় কাজ বা বৈশিষ্ট্যের আলোকে যখন বিন্যাস করা হবে তখন তাকে প্রক্রিয়া বিন্যাস বলে। সো এখানে প্রক্রিয়া বিন্যাস করেছেন, এটা তেমন কঠিন কিছু না। এটা যদি পড়ি তাহলে আমরা দেখতে পাচ্ছি দেব মিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি একই সাথে রং ফ্যাশন এবং ময়ূরী ফ্যাশন নামে দুটি গার্মেন্টস শিল্পের কারখানার ব্যবস্থাপক পদে চাকরির প্রস্তাব পান। প্রস্তাবে সাড়া দিয়ে প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করেন। রং ফ্যাশন তিনতলা বিশিষ্ট একটি ভবন, যার দ্বিতীয় তলায় কাটিং ও প্যাকিং শাখা, তৃতীয় তলায় সুইং এবং তৈরি পোশাক সংরক্ষণ শাখা অবস্থিত। প্রতিটি বিভাগের যন্ত্রপাতি, শ্রমিক কর্মচারীদের অবস্থান সুশৃঙ্খল অবস্থায় সাজানো আছে। অপরদিকে ময়ূরী ফ্যাশন হাউস দোতলা বিশিষ্ট একটি বড় আকারের ভবনে অবস্থিত। এর দ্বিতীয় তলায় ইংরেজি ইউ আকৃতির আছে। এইটুকু আমরা এখনো যাই নাই, আমরা যেটুকু পড়লাম সেখান থেকে উত্তর দিই। উদ্দীপকে রং ফ্যাশন বিন্যাসের কোন ধরনটি ব্যবহার করেছেন? অর্থাৎ বিন্যাসের ধরন কয়টা? বিন্যাসের ধরন হচ্ছে বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে ফ্যাক্টরি বিন্যাস আর একটা হচ্ছে সেবা বিন্যাস। তো ফ্যাক্টরি বিন্যাস আবার 4 ধরনের, যেমন প্রক্রিয়া বিন্যাস, তারপরে হচ্ছে স্থির অবস্থার বিন্যাস, তারপরে হচ্ছে পণ্য বিন্যাস আর একটা আছে। তো যাই হোক, ওইদিকে আমরা যাই নাই। এখন কথা হচ্ছে যে এইখানে রং ফ্যাশন কোন বিন্যাস ব্যবহার করেছেন? রং ফ্যাশন বিন্যাস করেছেন হচ্ছে প্রক্রিয়া বিন্যাস, কারণ ওই একই, আগের প্রশ্নটার মতোই। যাই হোক, আরো প্রশ্ন আছে, এগুলা সবই বই থেকে নেওয়া, বই থেকে তোমরা এই প্রশ্নগুলো সলভ করে ফেলবে। আমরা আজকে এখানেই শেষ করছি। তোমাদের পড়া হচ্ছে লেকচারে যা পড়িয়েছি থিওরি সেটা তো পড়বেই, পাশাপাশি অনুশীলনীতে সালের অনুধাবনমূলক প্রশ্নগুলো এবং জ্ঞানমূলক প্রশ্ন এই রিলেটেড যেগুলো আছে সবগুলা পড়বে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সালামু আলাইকুম।